এই অন্তর্বর্তী সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা পার করেছি তার সবচাইতে বড় বেনিফিশিয়ারি হলো আজকালকার সরকার দল। আমরা এই ধরনের কাজকে এন্ডোর্স করি না। যদি এরকম যে বা যারা করেছেন যদি জামাত পরিচয় করে থাকেন তাহলে এটা নিতান্তই তার ব্যক্তিগত লায়াবিলিটি। নিশ্চয়ই আমি আসলে কী ধরনের সাংগঠনিক ডিসিশন হয়েছে তাদের বিরুদ্ধে আমি জানি না, বা জামাতের স্ট্রাকচারের মধ্যে আছে কিনা তাও আমার জানা নেই। এটা আমি ইনকোয়ারি করব, কথা বলবো। নিশ্চয়ই আমরা এটাকে এন্ডোর্স করব না কোনোভাবে, আমরা এটাকে দেব না। আর সেকেন্ড হলো কেন হচ্ছে, আপনি বলছেন যে কেন হচ্ছে এই ধরনের ঘটনা, কেন হচ্ছে। এর বাইরেও দেখবেন বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এক জায়গায় কিন্তু একজন পুলিশ অফিসার একটা অস্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে না, এগুলো আপনি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন আসলাম এখানে, আমার মনে হয় আরও কিছু সময় দিতে হবে। এগুলো হিলিং প্রসেস থাকে। আমরা তো অনেক সময় রেডিক্যাল পরিবর্তন চাই, পজিটিভটাও রেডিক্যালি চাই, নেগেটিভটাও রেডিক্যালি চাই। ইটস নট দি প্রসেস। পৃথিবীতে এগুলো এক্সপেরিমেন্টাল যে ছিল অন্তর্বর্তী সরকার, তারা কেন এটা একটা গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারলেন না? কেন তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলেন না? একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে যে পরিমাণ চেষ্টা করেছে, যে পরিমাণ এই ধরনের বিষয়কে মোকাবেলা করে করে তাদেরকে অগ্রসর হতে হয়েছে, আই এম অলওয়েজ রেডি টু গিভ দেম ক্রেডিট। এবং এটা কোনো ইজি জব ছিল না। এবং বিপ্লব, প্রতি বিপ্লব, সচিবালয় গেরাও, এটা গেরাও, ওটা এভরিডেজ ফাংশন ছিল। এবং এগুলো মোকাবেলা করতে গিয়ে আমি এক জায়গায় স্ট্যাটিস্টিক্স দেখলাম, প্রায় 142টা ঘটনা তারা এরকম মোকাবেলা করেছে। হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, সচিবালয় কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, তখন প্রধান উপদেষ্টা ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন, স্প্রের ব্যবস্থা করেছেন পানির। হ্যাঁ, তো ওটা এখানে ইস্যু না। ইস্যুটা কি? ইস্যুটা হলো একটা বিপ্লবোত্তর পরিস্থিতি যে সমস্ত প্রধান উপদেষ্টার মানে তখন তার যেটা করা উচিত ছিল তিনি এটা প্রতিহত করতে পারতেন। লেট মি আনসার। জি। এবং এগুলো দেখবেন আপনি যে সমস্ত দেশে একটা মাস আপসার্জ হয়, ওই সমস্ত দেশের সঙ্গে মিল করে দেখবেন আপনি। মাস আপসার্জ আমাদের দেশে যা হয়েছে এই সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়নি। এগুলো ফ্রান্সে হয়েছে, এগুলো মিশরে হয়েছে, এগুলো ইরানে হয়েছে। তার সাবসিকুয়েন্ট পরিস্থিতিটা মোকাবেলা করতে কি পরিমাণ হিমশিম খেয়েছে ওই দেশের অ্যাডমিনিস্ট্রেশনগুলো। এগুলোর কম্পারেটিভ স্টাডি করলে আপনি বুঝতে পারবেন হোয়াট টাইপ অফ ডিফিকাল্ট জব ইট ওয়াজ। বাট হাউএভার দে ট্রাইড। একটা ভঙ্গুর পুলিশ বাহিনী, পুলিশের বহু লোক তো চাকরিতেই ফিরে নেই, পুলিশের বহু লোক ডাইরেক্ট শুটিংয়ের সঙ্গে জড়িত ছিল, পুলিশের বহু লোক ছাত্রদেরকে হত্যা করেছে, উর্দি পরে হত্যা করেছে, সরাসরি গুলি করে হত্যা করেছে। তাদের মরাল স্ট্রেংথের ব্যাপার আছে না? এইগুলোর হিলিংয়ের জন্য এই পার্টিসিপেন্ট যারা, বোথ পার্টি পার্টিসিপেন্ট যারা ছিল, এই হিলিংয়ের জন্য ইট রিকোয়ার্স টাইম। এই জন্য আমি এটাকে জাস্টিফাই করি না, বাট এভরিবডি ইজ হিউম্যান বিং। এন্ড অফ দ্য ডে একটা বিষয় আপনার নজর নিয়ে আসি। পুলিশের আইজিপি আলী হোসেন ফকির তিনি বলেছেন যে 5 আগস্টে আগে পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন আইনজীবী হিসেবে আপনি পুলিশ হত্যার বিচার আসলে চান কিনা? একটু উনি মনে হয়, আমি জানি না উনি কতটুকু কোথায় লেখাপড়া করেছেন। উনি কি সরকারি ইনডেমনিটি অধ্যাদেশ দেখেন নাই? 5 আগস্ট কেন্দ্রিক ইনডেমনিটি অধ্যাদেশ মনে হয় তিনি পড়েন নাই। 5 আগস্ট কেন্দ্রিক ডেফিনেশন দেওয়া আছে, কোন অপরাধের বিচার হবে, কোন অপরাধের বিচার হবে না। একই সাথে এটাকে আমি দেখলাম বিশেষ কমিটিতে, পার্লামেন্টের বিশেষ কমিটিতে আইনে রূপান্তর করার জন্য প্রস্তাব করেছে। যদি এই পার্টটুকুকে ইনডেমনিটি দেওয়া হয় তাহলে এখানে বিচার্য বিষয় হবে না। আর যদি ইনডেমনিটি দেওয়া না হয়, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন সরকার দল। যদি আইনকে তারা স্ক্র্যাচ করে দেন, অর্ডিন্যান্সটাকে বাতিল করে দেন, কিন্তু আমি হোম মিনিস্টার এবং ল মিনিস্টারের বক্তব্য যেটা শুনলাম, দে আর গিভিং প্রোটেকশন। এর অর্থাৎ ওই অধ্যাদেশটাকে অধ্যাদেশ আসছে না, এসে গেছে। এবং এটা অর্ডিন্যান্স পাস হয়েছিল, এই অর্ডিন্যান্সটাকে তারা আইনে রূপান্তর করছেন বলে পজিটিভ মতামত দিয়ে রিকমেন্ডেশন দিয়েছেন। আমি জানি এটা যদি থাকে তাহলে এই আইজিপির যে কথা তার কোনো কার্যকারিতা নেই। আর যদি না থাকে তো দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট থিং। একটা কথা শুধু আমি এখানে বলতে চাই, দেখেন জনাব তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে যতটুকু আমরা আমাদের নলেজে আছে, বারবার আমরা শুনেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে আমরা কি ট্রাভেল পাস ইস্যু করব নাকি, ট্রাভেল পাস ইস্যু করব নাকি, যে এই বিষয়টা সামনে এসেছে, বারবার বলা হয়েছে তখন ট্রাভেল পাস ইস্যু করব নাকি। কিন্তু গভর্নমেন্টের দিক থেকে উনি দেশে আসবেন না
এরকম কোনো প্রাইম অ্যাফিস এভিডেন্স আমরা দেখিনি, কিন্তু বরং আমরা উল্টা দেখেছি, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে। 21 আগস্ট মামলা নিষ্পত্তি হয়নি দ্রুত, 10 ট্রাক মামলা দ্রুত নিষ্পত্তি হয়নি, আরও ডজন ডজন মামলা ছিল, তিনিও ফাঁসির আসামি থেকে তিনি মুক্তি পেয়েছেন, নিষ্পত্তি হয়নি। জি, এক্স্যাক্টলি নিষ্পত্তি হয়েছে কি, এবং তিনি এখন সংসদ সদস্য। এবং শুধু তাই না, জনাব জুবায়ের রহমান তিনি বাংলাদেশে এসেছেন, একটা দুর্নীতির মামলায় সাজা ছিল, এসে রাষ্ট্রপতির এক বিশেষ আদেশে তিনি তখন জেলে না গিয়ে আপিল করেছেন। নর্মালি কারো যদি সাজা হয় তাহলে সরাসরি আপিল করা যায় না সারেন্ডার না করে, কিন্তু সারেন্ডার না করে তো তিনি আপিল করেছেন। আজকে যদি এই কথা বলা হয়, আচ্ছা বলেন তো, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে প্রথম আদেশ কী ছিল? বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রথম আদেশ। অন্তর্বর্তী এটা যখন 8 আগস্টের কথা, যে বঙ্গভবনে যখন গিয়েছিল সব রাজনৈতিক দল, তখন এই দাবিটা জানানো হয়েছিল। সরকারের ফার্স্ট অ্যাক্ট কি? বেগম খালেদা জিয়ার মুক্তি। কে দিয়েছে? রাষ্ট্রপতির আদেশে। রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে কে? প্রাইম মিনিস্টার ছিল না তো। হু অ্যাডভাইস রাষ্ট্রপতি? আপনি উত্তর পাবেন না খুঁজে, কিন্তু দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ। এবং আমি তো মনে করি এই অন্তর্বর্তী সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা পার করেছি, তার সবচাইতে বড় বেনিফিশিয়ারি হলো আজকালকার সরকার দল। যদি এই অন্তর্বর্তীকালী সবচাইতে বড় একটি মানে উত্তর দিয়েছেন, সবচাইতে বড় বলছি, আমরাও বেনিফিশিয়ারি, কিন্তু সবচাইতে বড় বেনিফিশিয়ারি বলেছি আমি, ওয়ার্ড সবচাইতে বড় বেনিফিশিয়ারির কথা বলছেন। সবচাইতে, তার চেয়ে কম বেনিফিশিয়ারি আছে, তার চাইতেও কম বেনিফিশিয়ারি আছে না, বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিগেস্ট স্টেক হোল্ডার ইজ দ্য বিএনপি। তো সেখানকার এসে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বিএনপি ইজ টু লিক ইনটু পজিটিভলি। ওই ট্রানজিশন না হলে আজকালকার সিচুয়েশন তৈরি হতো।